শিক্ষা শক্তি জ্ঞান আলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 মানে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয়ের শিওর শট তোমাদের এই প্র্যাকটিস সেট 2 যার পার্ট নম্বরও 2 এটি নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, যারা পুরানো তারা তো জানোই যে ক্লাস 10 মানে সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আমরা গতকাল যেটা বললাম প্র্যাকটিস সেট পার্ট আজকে 2 নিয়ে আলোচনা করছি, মানে আগে একটি আমরা ক্লাস করে নিয়েছি, যতটা হয়েছিল তারপর থেকে আমরা আজকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যার মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে 3.5, 3.4 পর্যন্ত আমরা গতকাল করেছিলাম। এখানে বলছে পারদ ও খাদ্য লবণ উভয়ই গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? এই যে উত্তরটি খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট অথবাতে বলছে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? এই যে আমরা চলে এলাম, এটা হচ্ছে অথবার কোশ্চেন। এই আয়নীয় বা আমরা আয়নীয় যৌগকে তড়িৎযোজী যৌগ বলে থাকি। এখানে লিখে দেই যে তড়িৎযোজী বা আয়নীয়। এখানে তড়িৎযোজী কথাটা লেখা রয়েছে, তড়িৎযোজীটা কেটে দিয়ে আয়নীয় যৌগ করে দিও, বা তড়িৎযোজী থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কোশ্চেনটির অ্যান্সার খুব সুন্দরভাবে কয়েক লাইনের মধ্যে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী কি বলছে একটু দেখে নাও। এ বি সি মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা যথাক্রমে 1, 4, 6। যে কোনো দুটি করে মৌল বেছে নিয়ে একটি আয়নীয় ও একটি সমযোজী যৌগ গঠন করো ও তাদের লুইস ডট অঙ্কন করো। এখানে যোজ্যতা কক্ষ বলতে এ বি সি তিনটি যৌগ, যাদের শেষ কক্ষে রয়েছে একটি ইলেকট্রন, বিতে 4টি এবং সি হচ্ছে 6টি। যে কোনো দুটি বেছে নিতে বলছে, বেছে নিয়ে আয়নীয় ও সমযোজী করতে বলছে। আয়নীয় যৌগটা আমরা প্রথমত দেখে নিই। আমরা আয়নীয় এর জন্য বি এবং সি চুজ করে নিই। তো বি এর লাস্ট কক্ষে রয়েছে 4টি এবং সি এর লাস্ট কক্ষে রয়েছে 6টি। তো আমরা এখানে 4টি ইলেকট্রন দিয়ে দিই। ধরো 1, 2, 3, 4, আর এদিকে 6টি 2, 4, 5, 6। এই যে দুটি ইলেকট্রন রয়েছে, এই দুটি ইলেকট্রন সিকে দেওয়া হলে নেক্সট স্টেপে যেটি হচ্ছে বি কটি ইলেকট্রন দিয়ে দিয়েছে, 2টি ইলেকট্রন দিয়ে দিয়েছে। যেহেতু দিয়েছে আমরা কিন্তু মাইনাস করব না, দিয়েছে তাই আমরা প্লাস করছি। ওকে, মানে দুটো বেশি ছিল তাই দিয়েছে, বেশি থাকার জন্য প্লাস করলাম। নেক্সট এদিকে সি কি হচ্ছে, সির আগে থেকে 6টি ছিল, 6টি ইলেকট্রন করে দিই। তারপরে বি এর কাছ থেকে যে দুটি নিয়েছে সে দুটি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে একটা বক্সের মধ্যে রাখি। তাহলে এ দুটো ইলেকট্রন নিয়েছে মানে কি করেছে, ধার করেছে। ধার যেহেতু করেছে আমরা দুটো করেছে তাই 2 মাইনাস করলাম। তাহলে এটিকে আমরা লিখতে পারি যে বি 2 প্লাস সি 2 মাইনাস, অর্থাৎ বিসি। ওকে, এবারে দেখো এই যে 6 ছিল
তারপরে আরও দুটো ইলেকট্রন দেওয়ার ফলে 8 হয়ে গিয়েছে। 8 হওয়ার দরুন এটার ইলেকট্রন কক্ষ পূর্ণ। আর এদিকে 4 ছিল, দুটো নিয়ে নিয়েছে, তাহলে আর দুটি থেকে গেছে, মানে ইলেকট্রন কক্ষ পূর্ণ নেই। তাই বি এর নিচে আমরা 2 2 করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আয়নীয় হয়ে গেল। এরপরে হচ্ছে সমযোজী। সমযোজীতে কি বলছে, আমরা এ এবং বি দুটোকে বেছে নেব, এ এবং বি। আচ্ছা, এ একটি ইলেকট্রন, তাই একটি স্টার দিয়ে দিলাম। তারপরে বি রয়েছে কয়টি, 4টি, 1 2 3 4 দিকে 4টি দিয়ে দিলাম। আচ্ছা, এটিকে সমযোজী করবার জন্য আমরা বি দুবার এবং এ দুবার আমরা ধরে নেব। তাহলে বি যেহেতু 4, তাই আমরা 4টি দিয়ে দিলাম। আর একটি স্টার দিয়ে দিলাম। এখন আমরা ইলেকট্রন, এগুলো হচ্ছে 4টি 4টি করেছিল, ইলেকট্রন এগুলো একটু লেনদেন চেষ্টা করব। এদিকে একটি ইলেকট্রন আসছে, এদিকে একটি ইলেকট্রন আসছে, তাহলে আমরা বলতে পারি কি ঠিক এভাবে একটি গঠন হয়েছে। ওকে, এবারে বি কি করছে, বি 3টে ইলেকট্রন এগিয়ে দিচ্ছে এবং উল্টো দিকেরও বি 3টে ইলেকট্রন এগিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে করতে পারি বি 1 2 3, এদিকে 1 2 3। আচ্ছা, এটা হচ্ছে বি এগিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আচ্ছা, এরপরে নেক্সট রয়েছে কি, এ। বি একটি ইলেকট্রন এগিয়ে দিল, এ একটি ইলেকট্রন এগিয়ে দিল, তাহলে বি আসছে, এদিকে এ এর স্টার যেটা দেওয়ার চিহ্নিত করেছিলাম করে দেওয়া হলো। এখন দেখো, এই যে ইলেকট্রনটা, এর মধ্যে এ এর একটি ইলেকট্রন রয়েছে, তাই এটা আমরা পুরোটা একটা সার্কেল করলাম। এবারে বি এর দেখো, এই যে দুটি আমরা ইলেকট্রনের গঠন নিয়ে সার্কেল করছি, দুই জায়গাতে বি এর ইলেকট্রন রয়েছে, তাই দুটো নিয়ে করলাম। ঠিক একই রকমের এদিকেও আমরা এই দুটো অংশ নিয়ে করছি, এদিকেও এটাকে নিয়ে করছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, মানে এ এক বন্ধন, বি এটা হচ্ছে 3 3 6টা ইলেকট্রন নিয়ে করেছে, তাই ত্রিবন্ধন, বি এক বন্ধন, এ। এদিকে আমরা লিখতে পারি যে A2 B2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, 3.7 স্পর্শ পদ্ধতিতে অনুঘটক হিসাবে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস ও V2O5 অপেক্ষা অধিক কার্যকরী হলেও V2O5কে ব্যবহার করার কারণটা কি? কারণ এই যে নিচে কারণ দেওয়া হয়েছে, দুটি কারণ রয়েছে। একটা হচ্ছে বাজার মূল্য, মানে দাম খুবই কম রয়েছে V2O5-এর, এবং হচ্ছে এটা আর্সেনিক দ্বারা নষ্ট হয় না। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। বলছে বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো। এখানে 4টি সুবিধা দেওয়া হয়েছে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা করো। পরবর্তীতে যাচ্ছি। বলছে CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও। এই যে CuSO4, তার সঙ্গে জিঙ্কের টুকরো যোগ করলে ZnSO4 এবং Cu অধক্ষেপণ হবে। এটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাতে বলছে, মানে ইলেকট্রন বর্জন এবং ইলেকট্রন গ্রহণ করেছে, এটি দ্বারা আমরা বলতে পারি যে এটি হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যেই দেখানো হয়েছে। তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। 3.9 অ্যালডিহাইড শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকারী মূলকটির নাম ও গঠন লেখো। তো অ্যালডিহাইড, যার কার্যকরী মূলক থাকে এক বন্ধন CHO, এটা হচ্ছে গঠন হয়ে গেল। এর সংকেত যে নাম হয়ে যাবে ফরমাইল। ওকে,
আচ্ছা, নেক্সট ওর সঙ্গে বলছে এই কার্যকরী মূলকযুক্ত কয়েকটি যৌগের উদাহরণ দাও। যেমন যৌগ হয়ে যাচ্ছে ফর্মালডিহাইড, এটি একটি যৌগ, এর নাম এটা হচ্ছে গঠন HCHO। আচ্ছা, আর একটি অ্যাসিটেলডিহাইড, এর সংকেত হয়ে যাবে CH3CHO। এছাড়া আছে প্রোপানালডিহাইড, এর সংকেত CH3CH2CHO। ওকে, তাহলে এটি হচ্ছে গঠন, এটি হচ্ছে নাম। আচ্ছা, নেক্সট কি বলছে ওরই সঙ্গে, অথবাতে তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে, কি রাসায়নিক বিক্রিয়া ঘটে সমীকরণ সহ লেখো। এই যে যাকে আমরা যুত বিক্রিয়া হাইড্রোজেনের সঙ্গে বলে থাকি, এটা বাদ দিয়ে দাও। এই যে তরল ব্রোমিনের সঙ্গে, এক মিনিট, আচ্ছা এটা হচ্ছে ভুলবশত ভুল উত্তরটা অ্যাড করা হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এক সেকেন্ডে। ওকে, এবার ঠিক আছে। এটি হচ্ছে তরল ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া 1122 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়ে থাকে। ওকে, আচ্ছা নেক্সট, তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, বিভাগ ঘতে কি বলছে? 4.1 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো? এই যে প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতা বলছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। এখানে আমি লিখে দিচ্ছি, খুব উচ্চ উষ্ণতায় ও খুব নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওকে, নেক্সট পরবর্তীতে, আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে, এটা সলিউশন আমরা দেখে নেব। 63 গ্রাম MgCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া ঘটালে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? উৎপন্ন CO2 এর মোল সংখ্যা কত? দুটো প্রশ্ন চেয়েছে। আচ্ছা, এর জন্য আমাদের প্রশ্নের মধ্যে যেটি বলছে যে MgCO3 এর সঙ্গে HCl গ্যাস চালনা করলাম, যার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং এর সঙ্গে সঙ্গে MgCl2 এবং H2O উৎপন্ন হচ্ছে। এই হয়ে গেল বিক্রিয়া। বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য HCl এর সামনে 2 দিলাম। ওকে, ব্যালেন্সটি হয়ে গেল। এরপরে আমাদের MgCO3 এবং এই কত গ্রাম মানে কতটা CO2 উৎপন্ন হলো সেটির কথা বলেছে, আর কিন্তু আমাদের বাকিগুলোর কোনো দরকার নেই। তো এদের আণবিক ভর প্রথমে নির্ণয় করে নেব। Mgর জন্য প্রশ্নে দেওয়া হয়েছে 24, এই যে নিচে, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16। 3টে অক্সিজেন অণু রয়েছে, তাই আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পাচ্ছি 24 প্লাস 12 প্লাস 16 3 48। এটি যোগ করলে আমরা পাচ্ছি 84। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের 12, ও এর জন্য 16,
দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। 12 প্লাস 16 দুগুণে 32, আমরা পাচ্ছি 4, এদিকে 4, 44 গ্রাম। দেখো এখানে জিনিসটা কি হচ্ছে, যে 84 গ্রাম MgCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। এই জিনিসটাই আমরা একটু এখানে ভাষা দিয়ে লিখে নেব। তার জন্য একটা নেক্সট পেজ নিয়ে নিই, যে 84 গ্রাম MgCl, আচ্ছা সরি CO হবে, CO3 থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে প্রশ্নে আমাদের বলেছে 63 গ্রাম MgCO3 এর সঙ্গে HCl যুক্ত করলে কতটা CO2 পাওয়া যাবে। তাহলে আমরা 63 গ্রাম এর জন্য নির্ণয় করব। 63 MgCO3 থেকে কতটা পাওয়া যাবে, ঐকিক নিয়মের মতো 44/84 ইন্টু 63, 4 দিয়ে দিলাম, 4 একে 4, 4 একে 4, এদিকে 4 2 8, 4 একে 4, 21 দিয়ে 3 চলে যাচ্ছে 63, তাহলে আমরা পাচ্ছি 33 গ্রাম CO2 পাওয়া যায়। আমাদের ফার্স্ট অ্যান্সার কমপ্লিট। নেক্সট সেকেন্ড কি বলছে, যে উৎপন্ন CO2 এর মোল সংখ্যা কত। আমরা এখানে একটু বুঝে দিই এই বিক্রিয়াটি থেকে। এই যে CO2 এর আণবিক ভর কত, 44 গ্রাম। আমরা এটুকু জানি যে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান 1 মোল। ওকে, এটা তো আমাদের জানা। আচ্ছা, তাহলে আমরা ওই জিনিসটাই এখানে লিখে নেব, যে সেকেন্ড অ্যান্সারের জন্য এটি হচ্ছে এসটিপিতে হয়ে থাকে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান 1 মোল। আমাদের যেহেতু কার্বন ডাই অক্সাইডের মোল বের করতে বলেছে, তাই আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা নিচ্ছি। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম, CO2 সমান 1 মোল। ওকে, তাহলে আমাদের অ্যান্সার বের করানোর পরে কতটা কার্বন ডাই অক্সাইড এসেছে, 33 গ্রাম কার্বন ডাই অক্সাইড এসেছে। তাহলে আমরা লিখতে পারি 33 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান তাহলে কত মোল, 1/44 ইন্টু 33, 11 দিয়ে দিলাম, 11 3 33, 11 4 44, তাহলে পাচ্ছি 3/4। একে আমরা পয়েন্টে নিয়ে গেলে 0.75 এত মোল। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে কি বলছে, এখানেও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটার আমরা সলিউশনটা দেখে নেব। 5 কেজি 90% বিশুদ্ধ চুনাপাথর, যার সংকেত দেওয়া হয়েছে CaCO3 কে উত্তপ্ত করলে কি পরিমাণ পোড়া চুন CaO পাওয়া যাবে। তাহলে পোড়া চুনকে মানে চুনাপাথরকে উত্তপ্ত করা হচ্ছে, যার চুনাপাথরের সংকেত হয়ে থাকে CaCO3, একে উত্তপ্ত মানে তাপ দেওয়া হচ্ছে। এর ফলে আমরা পাচ্ছি CaO এবং এখান থেকে কার্বন ডাই অক্সাইডও পাবো। এখন আমাদের এই কার্বন ডাই অক্সাইডের তো কোনো গল্প নেই, তাই আমরা কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিলাম। এই বিক্রিয়াটার মধ্যে ব্যালেন্স করা রয়েছে, তাই আমরা করছি না কিছু। এখন ক্যালসিয়াম মানে Ca এর আণবিক ভর হয়ে থাকে 40, C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা ছোট কথা বলে যাই, এই কার্বনের সঙ্গে কিন্তু A রয়েছে, তাই আমরা এটাকে ক্যালসিয়াম হিসাবে ধরছি। আর এই কার্বন শুধু একটাই কার্বন আমরা হিসাবে ধরবো। এবারে তোমরা কেউ কমেন্ট করো না যেন যে এই কার্বনের আমরা 12 ধরলাম না কেন, এই
Ca একসঙ্গে রয়েছে, ওটা হচ্ছে ক্যালসিয়ামের সংকেত। এটা আমরা ক্লাস 9-এ জেনে এসেছি। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা ক্যালকুলেশন করব এখন। 40 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 100। এদিকে CaO ক্যালসিয়ামের জন্য 40 প্লাস ও এর জন্য 16, আমরা পাচ্ছি 56 গ্রাম। ওকে, এবারে আমাদের বলছে 5 কেজি 90% বিশুদ্ধ চুনাপাথর। এবার ওখান থেকে আমরা মানে এই যে লাইনটা কি বলেছে সেটা একটু আমরা দেখে নেব। 5 কেজি 90% বিশুদ্ধ চুনাপাথর এর মধ্যে এই চুনাপাথরের পরিমাণ, মানে যার সংকেতটা লিখে দিই CaCO3 এর পরিমাণ, তাহলে পরিমাণটা কত? 90% বিশুদ্ধ চুনাপাথর আছে। তাহলে এই 90%, এই 5 কেজির মধ্যে 90% যদি বিশুদ্ধ থাকে, তাহলে আসলে CaCO3 পরিমাণটা কত? 5 কেজি ইন্টু 90%, 90% মানে কি 1/100। এই 1/100, যেহেতু 1 উপরে গুণ করলে কিছু নেই, মানে কিছু হয় না, তাই আমরা 1 গুণ করতে পারি, নাও করতে পারি। তাহলে এটি আমরা ক্যালকুলেশন করব। 0 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 2 10, তাহলে আমরা পাচ্ছি 9/2। আর এটা ক্যালকুলেশন করলে বা 9কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4.5 এত কেজি। ওকে, এবারে আমরা আমাদের প্রশ্নে কি বলেছে যে 100 গ্রাম CaCO3কে মানে CaCO3 থেকে 56 গ্রাম CaO পাওয়া যায়। তাহলে এই 4.5 কেজি CaCO3 থেকে কতটা পাওয়া যাবে CaO, ওটাই আমরা এখন দেখব। আচ্ছা, নেক্সট পেজে ওটা আমরা একটু দেখে লিখে নিই যে 100 কেজি CaCO3 থেকে 56 কেজি CaO পাওয়া যায়। তাহলে এই 4.5 কেজি CaCO3 থেকে কতটা পাওয়া যাবে? 56/100 ইন্টু 4.5। এবারে এখানে একটা আমি কথা বলে দিই, আমরা যেসব অঙ্কগুলো কমপ্লিট করেছি সবসময় আণবিক ভরে আমরা গ্রাম কথাটিকে বসিয়ে এসেছি। এখানে আমরা গ্রাম দিচ্ছি না, এই কারণে এখানে আমাদের প্রশ্নে কেজিতে দেওয়া রয়েছে, এই কারণে এখানে গ্রাম এর পরিবর্তে আমরা কেজিতে ধরছি। ওকে, এত কেজি, এত কেজি। আচ্ছা, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশনটাকে কন্টিনিউ রাখি। পয়েন্ট উঠে গেলে 10 আসবে। আমরা একে 5 দিয়ে ক্যালকুলেশন করতে পারি, যে 5 2 10, 0 5 লং 45। 2 দিয়ে চলে যাচ্ছে, 2 1 2 0, 2 2 গুণে 4, 2 8 16, আবারও 2 দিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা 2 দিয়ে দিচ্ছি না, ওকে, যাতে আমরা ক্যালকুলেশনটাকে ইজি করতে পারি। 28 গুণিতক 9/10 গুণিতক 10, 28-এর সঙ্গে 9 গুণ করলে আমরা পেয়ে যাব 252 আচ্ছা 1 মিনিট, ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তাহলে এটা আমরা ক্যালকুলেশন যেটা করলাম, 10-এর সঙ্গে 10 গুণ করলে আমরা পাচ্ছি 100। তাহলে এখানে লিখতে পারি যে 2.52 এত কেজি CaO পাওয়া যায়। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে কি বলছে 4.3-তে
পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.9 ইন্টু 10⁻⁻60 হবে, এটার পাওয়ারে 60 আছে। আচ্ছা, এত পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? এই যে 1 সেন্টিমিটার বা 1 মিটার পিতলের দণ্ড 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে 1.9 ইন্টু 10⁻⁻60 সেন্টিমিটার বা 1.9 ইন্টু 10⁻⁻60 মিটার দৈর্ঘ্য বাড়বে। নেক্সট বলছে দ্বিধাতব পাত কি? আচ্ছা, দ্বিধাতব পাতটা কি এখানে আমি লিখে দিচ্ছি যে দুটি সমান দৈর্ঘ্যের ভিন্ন ধাতব পাতকে রিভেট করে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে দ্বিধাতব পাত বলে। ওকে, নেক্সট তারপরে বলছে অথবাতে রোদে রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ার স্পর্শ করলে কোনটি বেশি গরম হবে এবং কেন? অবশ্যই লোহার চেয়ার। এবং কেন বেশি গরম হবে সেটাই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। পরবর্তীতে বলছে প্রিজমের ক্ষেত্রে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ সমীকরণটি প্রমাণ করো। এখানে তোমাদের বইয়ের মধ্যে অনেক কিছু ভাষা টাষা দিয়ে অনেক খিচুড়ি ঘাঁটা আছে, তোমাদের সিম্পলভাবে স্বল্প ভাষার মধ্যে দিয়ে প্রমাণটি করে রেখেছি। তোমাদের যদি এটা সহজ হয় তোমরা করতে পারো। ওকে, নেক্সট অথবাতে বলছে উত্তল দর্পণ দ্বারা কোনো বস্তুর অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন চিত্র লেখো। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে একটু ভুল করে গিয়েছে, এটা উত্তল দর্পণ নয়, লেন্স হবে, লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রেই এই অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব সম্ভব, উত্তল দর্পণের ক্ষেত্রে নয়। এটা যদি দর্পণ হয়ে থাকে তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এটি হবে। ওকে, এই হচ্ছে চিত্র, তার সঙ্গে এই অল্প ভাষার মধ্যে অ্যান্সারটি করে দেব। পরবর্তীতে আচ্ছা, বার্নলের চক্রে কি বলছে এই কোশ্চেনগুলো একটু অ্যাড করে দিই, 1 সেকেন্ড। ওকে, অ্যাড করে দেওয়া হলো যে বার্নল চক্রে কোন নীতিতে কাজ করে। এই যে কোন নীতিতে কাজ করে খুব সুন্দরভাবে অল্প কয়েকটি লাইনের মধ্যেই উত্তরটি দেওয়া হয়েছে। এবং বলছে তড়িৎ আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। এই যে লেন্জের সূত্র দেখে নিও, 2 লাইনের মধ্যে কমপ্লিট হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, যে ম্যাথগুলো একটু ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর যেসব থিওরিটি কোশ্চেনগুলো, এগুলো তো আমরা থিওরি ক্লাসে পড়ে এসেছি, তাই আমরা এগুলো বিশেষ একটা আলোচনা করছি না। ওকে, আচ্ছা, এখানে তাহলে প্রথম কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটি কি বলছে? দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 10 ওহম এবং 12/5 ওহম, মানে 12/5 ওহম। রোধ দুটির মান কত? আচ্ছা, আমরা ধরি রোধ দুটি R1 ও R2। এবারে যখন এই দুটো রোধকে তুল্য রোধে যুক্ত করা হয়, তাহলে এখানে লিখব তুল্য মানে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে কি, যে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ R সমান আমরা কি জানি R1 প্লাস R2, এটা তো আমাদের সমীকরণ।
তো এখানে শ্রেণীর জন্য তুল্য রোধ বলেছে 10 ওহম, তাহলে আর সমান 10 ওহম। তাহলে আর এর কাছে আমরা 10 মানটা বসিয়ে দিলাম। এটি হচ্ছে R1 প্লাস R2। এবারে এই দুটি রোধকে যখন সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করলে তখন আমাদের রোধ R সমান আমরা 1/R সমান 1/R1 প্লাস 1/R2 করি। এটাই তো করি, এটাই আমাদের সমীকরণ। আর এই সমীকরণটাকে স্টেপ করে একটু সমাধান করলে আমরা তুল্য রোধ R সমান পেয়ে যাব R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, এটা আমরা পাওয়া যায় এখানে লসাগু করে দিলে এই আর এর মানের জন্য এই সমীকরণটাই এসে দাঁড়াবে। আচ্ছা, এখানে আমাদের এই আর সমান কি বলেছে যে 12/12। আচ্ছা, এখানে আমি আর সমান লিখে দিচ্ছি, আর সমান 12/5। তাহলে এখানে ওটাই বসাচ্ছি যে 12/5 সমান R1 R2 বাই এই যে R1 প্লাস R2, আমরা R1 প্লাস R2 সমান 10 কি এখানে দিতে পারি? অবশ্যই দিতে পারি। তো ওই জিনিসটাই আমি এখানে করছি, 10 বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য একটু পাশে রাফ করলাম। আচ্ছা, এটাকে আমরা কন্টিনিউ নেক্সট পেজে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, ওখানে যেটা ছিল একটু ঘুরিয়ে লিখতে পারি যে R1 R2 বাই 10 সমান 12/5। সেখানে যেটা ছিল সেটাই আমরা এখানে একটু উল্টে লিখেছি। এখন এই 10 এখানে ভাগ আছে, একে যদি উল্টো দিকে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি R1 R2 সমান 12/5 গুণিতক 10, 5 2 10, তাহলে 2 2 4, 2 1 2। তাহলে R1 এবং R2-র মান পেয়ে যাচ্ছি 24। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল সূত্র প্রয়োগ করব, যেটা আমরা a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। এর সূত্রটা হয়ে থাকে কি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সমীকরণে R1, আচ্ছা, a সমান R1 ও b সমান R2 বসিয়ে পাই। আচ্ছা, তাহলে এখানে আমরা ওই মানগুলো বসাচ্ছি যে R1 মাইনাস R2 স্কোয়ার সমান R1 প্লাস R2-র হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। এখন এই R1 প্লাস R2 এর মান আমাদের যেটা প্রশ্নে দেওয়া ছিল 10, তাই 10 দিয়ে দিয়েছি। আর স্কোয়ার যেমন ছিল স্কোয়ার মাইনাস 4 ইন্টু R1 R2 এর মান কত বেরিয়েছিল 24 দিলাম। তাহলে 10 10 কে 100 মাইনাস 24 ইন্টু 4 করলে আমরা পাচ্ছি 96। এটা মাইনাস করলে 4। এটা তাহলে কার মান বের হলো? R1 মাইনাস R2 স্কোয়ারের মান। আচ্ছা, R1 মাইনাস R2 সমান √4, একে আমরা 2 লিখতে পারি। তাহলে R1 মাইনাস R2 এর মান কত বের হলো? 2। এটি আমরা একটা সমীকরণে নামগুলো দিয়ে দিই। এটি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আর এখানে এটিকে 2 নম্বর সমীকরণ দিই। আচ্ছা, এখানে আমরা এই 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 আর 2 যোগ করে
পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? R1 প্লাস R2 সমান 10, আর 2 নম্বর সমীকরণ ছিল R1 মাইনাস R2 সমান 2। আচ্ছা, তোমাদের যদি বুঝতে এখানে অসুবিধা হয় আমি এটা আরেকটা লাইন করে দিচ্ছি, তাহলে R1 মাইনাস R2 সমান 2, এটা হচ্ছে 2 নম্বর। এবারে কেউ কমেন্ট করতে পারে মাঝে √4 কোথায় গেল, কারণ ওই একই লাইনে তো করে দিয়েছি। আচ্ছা, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝার জন্যই এত পরিশ্রম। আচ্ছা, তাহলে আমরা এটা যদি যোগ করি, এখানে R2 কেটে যায়, প্লাস মাইনাস হয়ে গেছে। আচ্ছা, যোগ করলে হচ্ছে 2R1, আর এদিকে যোগ করলে হচ্ছে 12, তাহলে R1 সমান 12/2 সমান পাচ্ছি 6। এখন এই যে R1 এর মানটা নির্ণয় করলাম, আমরা R1 প্লাস R2 সমান 10 জেনেছিলাম। এই সমীকরণে বা আমরা এখানে লিখে দিতে পারি 1 নম্বর সমীকরণে, এই সমীকরণে R1 সমান 6 বসিয়ে পাই। আচ্ছা, R1 তাহলে কত? 6 মাইনাস R2, মাইনাস বলছি প্লাস R2, এদিকে হচ্ছে 10। আচ্ছা, R2-র মান নির্ণয় করব, এদিকে প্লাস 6 আছে, অপোজিটে এলে মাইনাস 6 হয়ে যাবে, সমান 4। তাহলে এটি হচ্ছে R2 এর মান বেরালো। তাহলে আমাদের রোধ দুটো যেটা জানার ছিল যে R1 এবং R2, তাহলে প্রথম রোধ 6 এবং দ্বিতীয় রোধ 4। ওকে, তাহলে আমরা অ্যান্সারটি কমপ্লিট করলাম। পরবর্তী প্রশ্নতে কি বলছে? উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? এই যে অভিসারী লেন্স বলে কেন, খুব অল্পর মধ্যে উত্তরটি দেওয়া রয়েছে। তারপর বলছে লেন্সের আলোক কেন্দ্র কি? এই যে লেন্সের আলোক কেন্দ্র। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে একটি আমাদের ম্যাথ রয়েছে, এটা একটু আমরা কমপ্লিট করে নেব। আচ্ছা, প্রথমে আমাদের বলছে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। এটা হয়ে যাবে যে সিলিকন জার্মেনিয়াম, এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি, সিলিকন জার্মেনিয়াম। ওকে, এবারে কি অঙ্কটি দিয়েছে এটা একটু আমরা দেখে নিই। বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে। একটি আধানের মান অপরটির দ্বিগুণ। আধান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল 7.1 × 10⁻10 নিউটন হলে প্রতিটি আধানের মান কত? আচ্ছা, এই কোশ্চেনটি একটু লেন্দি রয়েছে, একটু মন দিয়ে শুনবে। আমরা এখানে ধরে নেব দুটি আধান বলেছে, দুটি আধান কিন্তু দেওয়া নেই। ধরি প্রথম আধান কিউ, আধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি এবং প্রথম আধান বলেছে তাই 1 দিলাম, ধরলাম কিউ কুলম। দ্বিতীয় আধান কত হবে? প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে যে একটি আধানের মান অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি কিউ হয় আর একটা তাহলে কত হবে? দ্বিগুণ বলছে, তাই আমরা কিউকে 2 দিয়ে গুণ করব, মানে 2Q, এত কুলম। এখন আধান দুটির মধ্যে, আচ্ছা তাহলে আমরা একটু চিত্র দিয়ে বুঝিয়ে দিই। এই দুটি আধান, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে 2Q। এদের মধ্যে যে দূরত্ব রয়েছে আর সমান 2 মিটার বলেছে, এখানে লিখে নিও যে আর সমান 2 মিটার। এবং এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের কথা বলেছে, বিকর্ষণ বল এফ সমান দেওয়া রয়েছে যে 7.1 × 10⁻10 এত নিউটন। ওকে, এখন আমরা এখানে একটা সমীকরণ ব্যবহার করব, যে আমরা দুটো সমীকরণ জানি। একটা হচ্ছে এফ সমান 1/k Q1 Q2/r²। এটা হচ্ছে সিজিএস এর জন্য
আমরা এই সূত্রটি প্রয়োগ করব। আর এই SI এককের জন্য আমরা F সমান 1/4 এপসাইলন 0, এই E এর মতোকে আমরা বলবো এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা এই সমীকরণটি ব্যবহার করব। এবারে আমাদের প্রথমত কাজ যে এই অঙ্কটির জন্য কোন সমীকরণটি ব্যবহার করব। দেখো এই যে F এর মানটি রয়েছে নিউটনে দেওয়া রয়েছে। নিউটন হচ্ছে একটা SI একক। যদি ডাইন দেওয়া থাকতো সেটা CGS একক, তাহলে আমরা এই সমীকরণটা ইউজ করতাম। এখানে যেহেতু নিউটনে রয়েছে তাই আমরা SI এই সূত্রটি প্রয়োগ করব। আচ্ছা, এখানে এই যে এপসাইলন যে জিনিসটা দেওয়া রয়েছে, এপসাইলনটা কি এখানে রাফে লিখে দিচ্ছি যে এপসাইলন হচ্ছে 0 বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, আচ্ছা, এখানে এই যে 1/4 মান তো 4 হয়, পাই সমান তোমরা জানো 22/7, এবং এপসাইলনের যেটা এপসাইলন জিনিসটা কি বললাম, এই যে 1/4 এপসাইলন 0 এর টোটাল মান যেটি হয়ে থাকে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম স্কয়ার। এটি হচ্ছে 1/4 এপসাইলন 0 মান। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি যে সমীকরণটি আমরা ব্যবহার করব F সমান 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এই পর্যন্ত বোঝা গিয়েছে। এবারে আমরা যেসব মানগুলো তুলেছিলাম, F এর মান দেওয়া ছিল 7.1 × 10⁻10 সমান 9 × 10⁹ ইন্টু Q1 এর মান Q, এবং Q2 এর মান ছিল দ্বিগুণ হয়েছিল 2Q বাই আর এর মান যে 2 এর স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে যে কিউ এর মানটি কত। 2 এর স্কোয়ার সমান 4 হয়ে থাকে, আমরা একেবারে সরাসরি এখানেই 4 করে দিচ্ছি। আচ্ছা, এখন কোনাকুনি গুণ করব এই যে। ওকে, আচ্ছা, আমরা প্রথমত এই যে স্টেপটি আছে এটিকে আমরা এখানে নিয়ে নেই। তাহলে আমরা লিখতে পারি যে 9 × 10⁹ সমান, আচ্ছা সমান বলছি, ইন্টু কিউ ইন্টু 2Q। ওকে, এই যে কিউ ইন্টু 2Q একে আমরা লিখতে পারি যে 2Q²। এটা তো লেখা সম্ভব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এই যে নিচে 4 রয়েছে, 4কে অপোজিটে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 7.1 × 10⁻10 ইন্টু 4। ওকে, আচ্ছা, এখন এই যে 2Q² রয়েছে একে আমরা এই অপোজিটে রেখে দিলাম, সমান 7.1 × 10⁻10 ইন্টু 4, যেমন ছিল তেমন দিলাম। এই 9 × 10⁻9 এটাকে আমরা গুণ আকারে ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এখন এদিকে 7.1 এর পয়েন্ট তুলে দিলে এদিকে 10 হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই যে স্ট্রাকচারটি লেখা হয়েছে একে আমরা লিখতে পারি 10⁻10। লেখা সম্ভব, কারণ এদিকে 10⁻9 মানে 1-এর পিঠে 9টা শূন্য, আর এদিকে আছে 10 মানে 1-এর পিঠে 1টা শূন্য। টোটাল হচ্ছে 1-এর পিঠে 10টা শূন্য, আর 1-এর পিঠে 10টা শূন্যকে আমরা এভাবে লিখব না। ওকে, 10-এর পিঠে 10টা শূন্য হলে তাকে আমরা এভাবে লিখি। আচ্ছা, তাহলে আমরা এখানে 10⁻10 এবং এই 10⁻10 উপর নিচে কাটাকাটি করতে পারি। আচ্ছা, এরপরে আর বিশেষ একটা কাটাকাটি যাচ্ছে না, যেটা থাকলো সেটাই আমরা রাখছি এখন। আচ্ছা, নেক্সট পেজে
তাহলে আমরা পাচ্ছি 2q² 71 ইন্টু 4 বাই নিচে 9। আচ্ছা, তাহলে q² সমান 71 ইন্টু 4 বাই 9। এই যে 2 গুণ ছিল, একে আমরা এখানে ভাগ হিসাবে আনতে পারি। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। ওকে, আচ্ছা এই গোলটা তুলে দিই, ইন্টু 2, 2 একে 2, দুগুণে 4। তাহলে আমরা পাচ্ছি 71, মানে 71কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 7 2 14 বাই 9। এবারে এটাকে আমরা যদি পয়েন্টে নিয়ে যাই, এখন দেখো আমরা কিভাবে এটির অ্যান্সারটা নির্ণয় করি। q² সমান আমরা লিখতে পারি 3² মানে 3 3 9। কিভাবে করলাম, যে 9কে 3 দিয়ে ভাগ করলাম, 3 3 মানে লসাগু করার মতো 3 3 9। তাহলে আমরা এখানে এই 3² না দিয়েও আমরা 3 ইন্টু 3 করতে পারি। ওকে, 933। এরপর এই যে 142কে আমরা কীভাবে করছি, 2 দিয়ে দিলে 2 7 14, 2 একে 2, আর কিন্তু কাটাকাটি হচ্ছে না। ওকে, তাহলে এই 71কে 2 দিয়ে ভাগ করব, 2 3 6 মাইনাস করলে 1 আসছে, 2 5 10, 1 আসছে, দশমিক দিয়ে 0 দিয়ে দিলাম, 2 5 10। আচ্ছা, আমরা যে পদ্ধতিটা এখন করছিলাম এটা একটু জটিল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল করে দাও। ওকে, আমরা নেক্সট একটা শর্ট ট্রিক তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবে। আমরা এই 142কে 9 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে 15.78। ওকে, আচ্ছা এখন q² এদিকে রুট হিসাবে আসছে 15.78। এটিকে আবার এই রুট ওভার 15.78 এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নাও। আমরা নির্ণয় করতে যাচ্ছি রুট ওভার 15.78। এখন আমাদের যেসব রুটগুলো জানা, যে রুট ওভার 16 এর মান হয়ে থাকে 4, ঠিক 15-র কাছাকাছি, এবং 15-র থেকে বেশি হচ্ছে এটা 16। 15-র থেকে যদি কম দেখি, রুট ওভার 9, এটা হচ্ছে 3²। ওকে, তাহলে এই 9 এবং 16-র মাঝেই রয়েছে 15.78। এখন আমরা যে পদ্ধতিটি করব, এই 15.78-এর কাছাকাছি যে মানটি আছে 16 নিয়ে নিচ্ছি, রুট ওভার 16 মাইনাস। এবার কি মাইনাস করব, 16-র থেকে 15.78 মাইনাস করব। আমরা এখানে পাশে লিখে দিচ্ছি যে 16-র থেকে 15.78 মাইনাস করব। এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব 0.22। তাহলে এখানে করলাম 0.22। এখন রুট 16 এর মান কত, এই যে 4, তাহলে 4 করলাম মাইনাস 0.22। এটা হচ্ছে একটা পদ্ধতি বাই। এবারে আমরা এখানে যে 4 করেছি, 4কে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, এই 8 হচ্ছে 8 আমরা নিচে বসালাম। এখন লসাগু করব, 8 বা লসাগু বলছি, এই ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা হয়ে থাকে, 8 4 32 মাইনাস 0.22। 32 থেকে 0.22 মাইনাস করলে আমরা কত পাচ্ছি, 31.78 বাই নিচে যেমন 8 ছিল 8 দিলাম। এখন 38.78কে 8 দিয়ে ভাগ করা, এটা তো সিম্পল ব্যাপার, তোমরাও পারবে। 3.9।
তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম, √15.78 মান 3.9। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য দেওয়া হলো, পরীক্ষার খাতাতে কিন্তু এটা কিছুই করার দরকার নেই। তাহলে কি ব্যাপারটা হলো আরেকবার বলছি, এই 15.78 মান নির্ণয় করতে হবে। এর পাশাপাশি যেটা আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে যে এখন আমাদের এটাতে √16 রয়েছে, তাই আমরা √16 করলাম, মাইনাস এই 15.78 থেকে 16 মাইনাস করতে আমরা পেলাম 0.22, ওটা আমরা নেক্সট স্টেপেও করেছি। √16 এর মান 4, আমরা 4 বসিয়েছি, এই 4-এর ডবল মানে 4কে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা দিয়ে আমরা ভাগ করলাম। এবারে লসাগু করি বা যাই করি না কেন, লসাগু করার পরে তাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় তোমরা করলে যে মানটি নির্ণয় হবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারলে কিভাবে মানটি এসেছে। আমি কিন্তু সরাসরি এখানেই মানটা বসিয়ে করে দিতে পারতাম, তো এখানে তোমাদের বুঝার ব্যাপারটা ছিল তাই তোমাদেরকে বোঝানো হলো। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল যে Q1 মানে কিউ এবং 2Q এর মানটা বের করতে, মানে Q1 Q2 এর মান বের করতে। আমরা যেহেতু এখানে কিউ এর মান পেয়ে গিয়েছি, তাহলে Q1 সমান আমরা ধরেছিলাম কিউ কুলম, তাহলে কিউ এর মান কত হলো 3.9 কুলম, এবং Q2 কি, কিউটি মানে Q2 ছিল 2Q এত কুলম, তাহলে 2 গুণিতক কিউ এর মান 3.9, আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব যে 7.8 কুলম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী বলছে নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে দুটি পার্থক্য দেওয়া হয়েছে বিভাজন এবং সংযোজনের মধ্যে। তারপরে বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি, এর উত্তরটি হয়ে যাবে 20। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এই যে আধুনিক পর্যায় সূত্রটি দেওয়া হয়েছে, এই যে 2 লাইন, এটাই করো তোমরা, আর চাইয়ে বাড়তিটা কিছু করার দরকার নেই। নেক্সট বলেছে এর সঙ্গে মেন্ডেলের পর্যায় সূত্রের পার্থক্য কি হবে। এই যে মেন্ডেলের পর্যায় সারণী, তার সঙ্গে আধুনিক পর্যায় সারণীর পার্থক্য দেওয়া হয়েছে। তারপরে বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। এই যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কি জিনিসটা দেওয়া হলো, এই পর্যন্ত দেখে নিও। তারপরে ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে মৌলগুলির ক্রমহ্রাসমান অনুসারে সাজাও। আচ্ছা, এখানেই অ্যান্সারটি করে দিচ্ছি, ক্রমহ্রাসমান হয়ে যাবে যে কম থেকে বেশির দিকে যাবে, তাই লেস দেন লিথিয়াম মানে Li, লেস দেন সি, লেস দেন ও, লেস দেন এফ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি যে সিইউ মানে কপার তড়িৎদ্বারের সাথে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। এই যে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া, তার সঙ্গে অল্প কিছু ভাষা দেওয়া রয়েছে, যেহেতু এখানে নম্বর বেশি দিবে একটু তো করে দিয়ে আসতেই হবে। ওকে, নেক্সট পরবর্তী ইউরিয়া প্রস্তুতির শর্ত ও সমীকরণ দাও। এই যে ইউরিয়া কীভাবে প্রস্তুত হয়েছে দেওয়া হয়েছে, তারই সঙ্গে বলছে ওলিয়াম কি। যাওয়া যাক, এই যে ওলিয়াম কাকে বলে, ওলিয়াম দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন ইথানলের দুটি ধর্ম ও একটি ব্যবহার লেখো। ইথানল, যাকে আমরা ইথাইল অ্যালকোহল নামেও জানি, যার দুটি ধর্ম এবং দুটি ব্যবহার রয়েছে। তারপর রয়েছে সিএনজি ও এলপিজি এর উপাদানগুলো কি কি। তো এখানে লিখে দিচ্ছি সিএনজি এর উপাদান হয়ে থাকে মিথেন এবং এলপিজি এর উপাদান হয়ে থাকে বিউটেন। নেক্সট তারই মধ্যে বলছে এদের মধ্যে কোনটি বেশি বায়ু দূষক। এলপিজি বেশি বায়ু দূষক। ওকে, আচ্ছা আজকে আমাদের টপিকে তাহলে এতটাই ছিল।
আজকে আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। তো এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই যে পিডিএফটি কোথা থেকে পাবে। তো যারা নতুন দেখছো তাদের জন্য একবার বলে দিই যে তোমাদের এই ক্লাসের নিচেই ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে টেলিগ্রামের একটা লিঙ্ক রয়েছে। তোমরা ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার 1-2 ঘন্টার মধ্যেই তোমাদের এই পিডিএফটি ওখানে আপলোড করা হবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।